নাম্বারটা দেওয়া যাবে আমাকে? আসলে তোমার বাবার ফোন নাম্বারটা আমার কাছে ছিল, কিন্তু ফোনটা চুরি হয়ে গেছে। নতুন ফোন দেওয়ার পর নতুন ফোন নেওয়ার পর অনেক চেষ্টা করেছি তোমার বাবার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু আর পারিনি। ও আচ্ছা, ঠিক আছে। 01739। ধন্যবাদ তোমাকে, আমি তাহলে আসি। এই কথা বলে আশিকের বাবা আশিককে নিয়ে থানা থেকে বের হয়ে যায়। আর এদিকে থানা থেকে বের হওয়ার পরে আশিক তার বাবাকে বলতে থাকে, বাবা, তুমি এই মেয়েটার সামনে কেন নষ্ট হয়ে কথা বললে? তুমি জানো এই মেয়েটা আমার সঙ্গে কতটা খারাপ আচরণ করেছে? এই দেখো, আমার গালে 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিয়েছে। প্লিজ আশিক, অনেক হয়েছে, তুমি এখন বড় হয়েছো, বোঝার চেষ্টা করো। আমাকে আর কত পরেশানি দিবা? আমি এসব কিছু আর নিতে পারছি না। তোমার তো এখন বয়স হয়েছে, ব্যবসা সামলাতে পারতে। তোমাকে সামনা তোমাকে সামলানো আমার জন্য দায়ী হয়ে গেছে। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, এসব কিছু থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসো আর ভালো হয়ে যাও বলছি। বাবা প্লিজ, এসব ফালতু মাখা বন্ধ করো। টাকা পয়সা অর্থ সম্পদ তোমার তো অনেক আছে। আমিও যদি টাকা পয়সার পিছনে ছুটি তাহলে কি চলবে বলো? এখন তো নিজের লাইফটাকে এনজয় করার সময়, আর আমি সেটাই করছি। তাহলে তুমি কেন এটাকে মেনে নিতে পারছো না? দেখো, তুমি তোমার লাইফটাকে এনজয় করো, সে ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। তুমি তোমার মতন থাকো, কিন্তু তুমি যেগুলো করছো এগুলো একদম ঠিক নয়। তুমি মদ জুয়া রাজনীতি নিয়ে মেতে থাকো, এগুলো একদম ভালো লাগে না। তুমি রাস্তার মেয়েদেরকে উত্তপ্ত করো, এগুলো একদমই ঠিক না। তাই বাবা হিসেবে তোমাকে বলছি, তুমি প্লিজ এগুলো থেকে বেরিয়ে আসো, এটা তোমার জন্যই ভালো হবে। এই বলে আশিককে নিয়ে গাড়িতে উঠে বসলেন। আর তারপরেই ড্রাইভার গাড়ি স্টার্ট করার কিছুক্ষণের মধ্যেই বাড়িতে এসে পৌঁছালো। আশিক বাড়িতে এসে মোবাইলটা অন করার পরই তার এক বন্ধু তাকে ফোন করে। কি রে, কি ব্যাপার দোস্ত? তোকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে শুনলাম। হ্যাঁ, ধরে নিয়ে গেছিল, কিন্তু আটকে রাখতে পারিনি। আমি চলে এসেছি। দোস্ত, রাতে আমার বাসায় চলে আয়। রাতে বাসায় পার্টি দেব। দোস্ত, সেদিন রাতে তো তোর বাবা অনেক বকাবকি করছিল, কিন্তু আজ যদি আবার তোদের বাড়িতে আসি, তাহলে যদি তোর বাবা আবার বকাবকি করে? আরে বেটা, কিছু হবে না, তুই চলে আয় তো। এত কিছু তোকে চিন্তা করতে হবে না, আমি সব সামলে নিব। এই বলে আশিক ফোন কেটে দিল আর রুমে এসে বিছানায় শুয়ে দিল একটা লম্বা ঘুম। বিকেল 5টার মতো বাজে। আশিকের বাবা আশিকের রুমে আসে, দেখে নাক ডেকে ঘুমোচ্ছে। এখনো গায়ে সেই সকালের জামা কাপড়গুলোই রয়ে গেছে, একটু গোসল পর্যন্ত করেনি। তাই আশিকের বাবা তাকে ঘুম থেকে ডেকে তুলল আর ফ্রেশ হয়ে আসতে বলল। বেশ কিছুক্ষণ পর আশিক ফ্রেশ হয়ে আসলে আশিকের বাবা নিজেই তাকে খাবার খেতে দেয়। আর তারপর তার পাশে বসে তার মাথায় হাত রেখে বলতে থাকে, দেখো বাবা, দেখ বাবা, তোর মা আমাদের ছেড়ে চলে গেছে, অনেক বছর হয়ে গেছে। তারপর তোর ভাইয়ের কথা চিন্তা করে আমি আমার জীবনের কথা একটাবারও চিন্তা করিনি। তারপর তোর ভাইয়ের কথা চিন্তা করে আমি আমার জীবনের কথা একটাবারও চিন্তা করিনি। আর এখন তোর চিন্তাই করছি, কিন্তু তুই কেন এরকম করছিস বল? তুই যদি আমাকে না বুঝিস তাহলে আমি কোথায় যাব? আরে বাবা, আমি তোমার কথা বুঝি বলেই তো তোমার টাকা পয়সাগুলোকে ধ্বংস করছি। কারণ তোমার এত এত কোটি কোটি টাকার সম্পদ, আমি যদি এগুলোকে শেষ না করি তাহলে কে শেষ করবে বলো শুনি? আশিকের বাবা আশিকের কথা শুনে খুবই হতাশ। তিনি কোনোভাবেই বুঝে উঠতে পারেন না তিনি এই বিপদগামী ছেলেকে কিভাবে ফিরিয়ে আনবেন, কিভাবে ছেলেকে আরেকটা সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিবেন। আদৌ এটা কোনোদিন সম্ভব হবে, না কোনোভাবেও এটা অসম্ভব। এসব চিন্তা করতে করতেই তিনি নিজের রুমে চলে যান। এদিকে রাত আনুমানিক 10টার মতো বাজে। তখনই হঠাৎ আশিকের বাবার মনে পড়ল প্রিয়াঙ্কার কাছ থেকে তিনি প্রিয়াঙ্কার ফোন নাম্বার নিয়ে এসেছিলেন। একবার কল দিয়ে খোঁজ নেওয়া যাক। যেমন চিন্তা তেমনই কাজ। আশিকের বাবা মোবাইলটা বের করে প্রিয়াঙ্কার বাবার নাম্বারে ফোন দিলেন। দুইবার রিং হতে না হতেই প্রিয়াঙ্কার বাবা ফোনটা রিসিভ করলো আর অপর প্রান্ত থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি রায়হান চৌধুরী বলছি ঢাকা থেকে। আমি রায়হান চৌধুরী বলছি ঢাকা থেকে, আমায় চিনতে পারছিস? ও আচ্ছা দোস্ত, কেমন আছিস? বাই দ্য ওয়ে, তুই আমার ফোন নাম্বার কোথায় পেলি? আমি তো তোর আগের নাম্বারে অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু ফোন সুইচ অফ বলছিল, তাই পরে আর চেষ্টা করিনি। আসলে বেশ কয়েক বছর আগে আমার ওই ফোনটা চুরি হয়ে গেছিল। তারপর তোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও আর করতে পারিনি। এর মধ্যে কাজের ব্যস্ততায় ছিলাম, তাই আর তোদের এলাকাতে যাওয়া হয়নি। যেখানে গিয়ে তোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। বাই দ্য ওয়ে, কেমন আছিস?
এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তোর কি অবস্থা সেইটাই বল। ভাবি আর বাচ্চা কেমন আছে? কি আর বলবো দোস্ত, তোর ভাবি তো প্রায় 10 বছর আগেই মারা গেছে। তোদের ওখান থেকে ফিরে আসার কয়েক মাস পরেই ছেলেটা আছে আমার কাছে। তবে আমার দুর্ভাগ্য কি জানিস, ছেলেটাকে আমি মানুষ করতে পারিনি। ওহো, এটা তো খুবই দুঃখজনক কথা। আবার ছেলে এখন কোথায় আছে? পড়াশোনা কি শেষ করে? আরে তুই যে কি বলিস না, পড়াশোনা শেষ করবে, ইন্টার পাস করার পর তো আর তার থেকে পড়াশোনাও কন্টিনিউ করতেই পারেনি। ভার্সিটিতে অ্যাডমিশন করেছিলাম কিন্তু একদিনও ক্লাস করেনি। তোর মেয়ে তো মাশাল্লাহ বড় হয়ে গেছে, দেখতে একদম তোর মতোই হয়েছে। হ্যাঁ, কিন্তু তুই আমার মেয়েকে কোথায় পেলি? আরে ভূত, তোর মেয়ে যে পুলিশের চাকরি করে, সে বর্তমানে যে এলাকায় পোস্টিং পেয়েছে সেটাই আমার এলাকা। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে তো ভালোই হলো। আবার আমার মেয়েটাকে একটু দেখে রাখিস। আমার মেয়েটা না আবার প্রচন্ড রাগী আর জেদি। একে তো করে পুলিশের চাকরি, যদি কেউ কোনো অপরাধ করে ফেলে তার সামনে, তাহলে আর কোনো রক্ষা নেই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো আজ দেখতে পেলাম। আসলে আমার ছেলেকে একটা কারণে তোর মেয়ে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছিল, আর তারপর ছেলেকে ছাড়তে গিয়ে সেখানে তোর মেয়ের সঙ্গে পরিচয় হলো। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। যেহেতু আমার মেয়েটা তোর এলাকায় আছে, তাহলে কোনো ঝামেলা করলে একটু খেয়াল রাখিস, কেমন? সে তো অবশ্যই রাখবো। আচ্ছা, তুই একবার ভাবিকে নিয়ে আমাদের বাসায় আয়, তোকে একটু দেখতে খুব মন চাইছে। আমি তো ব্যবসার কাজে ব্যস্ত আছি, তাই তোকে আসতে বললাম। প্লিজ তুই কিছু মনে করিস না। আরে না না, সেরকম কোনো ব্যাপার না। আমিও ভাবছিলাম এই সপ্তাহেই একবার মেয়ের কাছে বেড়াতে আসবো। আর এখন যেহেতু তুই ওই এলাকাতেই থাকিস, তাহলে মেয়ের কাছে বেড়াতে আসলে তোকে তো দেখে আসতে পারবো। তাহলে তো ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে আয়। আর যেদিন আসবি আমাকে ফোন করে আসিস, আমি নিজে তোকে স্টেশনে রিসিভ করতে যাব। আরে তুই বাসে করে কেন আসবি? আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুই গাড়িতে চলে আসবি। যেদিন আসবি তার আগের দিন আমাকে ফোন করিস। আরে না না, সেটার কোনো প্রয়োজন হবে না। আমি বাসে করে চলে আসতে পারবো। অযথাই তোর প্যারা নিতে হবে না। আমি এসে তারপর তোকে ফোন করবো নি, কেমন? আরে না, এরকম হয় নাকি? তুই আমার বন্ধু আর তুই আমার বাসায় আসবি, সেখানে তোকে বাসে করে আসতে হবে, এটা তো হতে পারে না। আমার নিজের গাড়ি আছে, আমি ড্রাইভারকে বলে রাখবো, তুই আসার আগের দিন ফোন দিবি, আমি গাড়ি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই যখন মানবি না তাহলে আমি ফোন করবো নি। এই বলে বেশ কিছুক্ষণ গল্প গুজব করে আর তারপর ফোন রেখে দেয়। এদিকে এরপর কেটে যায় 2 দিন। প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে ফোন করে। কিরে মা, কেমন আছিস? কদিন ধরে সেরকম ফোন কল করছিস না। আসলে বাবা, তুমি তো জানোই আমার নতুন জায়গায় পোস্টিং হয়েছে, এখানে একটু কাজের চাপ বেশি, তাই সময় বের করে তোমাকে ফোন করা হয়ে ওঠে না। যাই হোক, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আমি কাল তোর ওখানে আসছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি স্টেশনে এসে পৌঁছানোর আধা ঘন্টা আগে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিও, আমি তোমাকে রিসিভ করতে যাব। সেটার কোনো প্রয়োজন হবে না রে মা। রায়হান আঙ্কেল বলেছে আমার জন্য গাড়ি পাঠাবে। কেন? উনি কেন গাড়ি পাঠাবেন? তুমি বাসে করে আসবে আর আমি তোমাকে রিসিভ করতে যাব। তোমার কাছে কে বেশি ইম্পর্ট্যান্ট, আমি নাকি উনি? আরে না, এভাবে বলে না। ও আমার ছোটবেলার বন্ধু। ওর সঙ্গে সেই ছোট্টবেলা থেকে আমার সম্পর্ক। এতদিন যোগাযোগ বন্ধ ছিল, তাই তার সঙ্গে সেভাবে কথা বলা হয়ে ওঠেনি। এখন আবার যোগাযোগ হয়েছে, তাই সে অনেক রিকোয়েস্ট করে বলেছে সে ড্রাইভার পাঠাবে গাড়ি দিয়ে, আমি যেন তার গাড়িতে করেই ঢাকায় পৌঁছাই। প্লিজ মা, তুমি মন খারাপ করিস না। আমি তোর বাবা, সারা জীবন তোর বাবা হয়েই থাকবো মা। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসবে, আর রাস্তায় কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গেই আমাকে ফোন করবে। আচ্ছা ঠিক আছে। এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা। আমি জানি আমার মেয়ে সবকিছুই বুঝবে এবং সবকিছুই নিজের মতো করে হ্যান্ডেল করবে। আচ্ছা, তাহলে রাখি আমি। হ্যাঁ, ভালো থাকিস আর নিজের খেয়াল রাখিস মা। ওকে বাবা, আচ্ছা ঠিক আছে। এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে দিল আর সেদিন রাতে আশিকের বাবা প্রিয়াঙ্কার বাবার জন্য তাদের বাড়িতে গাড়ি পাঠিয়ে দেয়। প্রিয়াঙ্কার বাবা পরের দিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকায় এসে পৌঁছাতে বিকেল 3টার মতো বেজে যায়। প্রিয়াঙ্কার বাবা গাড়িতে করে সোজা আশিকদের বাড়িতে চলে গেল। ওদিকে প্রিয়াঙ্কার ডিউটি শেষ হলো বিকেল 4টায়। তখনই প্রিয়াঙ্কা তার বাবাকে ফোন দিল।
আসসালামু আলাইকুম বাবা, তুমি কোথায় আছো? এখনো এসে পৌঁছাওনি? আরে মা, আমি তো আরো প্রায় ঘন্টাখানেক আগে চলে এসেছি। ভাবছিলাম তোকে ফোন দেব, কিন্তু তুই ডিউটিতে আছিস, তাই তোকে আর ফোন করা হয়নি। তাহলে তুমি এতক্ষণ ধরে কোথায় আছো? আমাকে ফোন করনি কেন? বাসার চাবি তো আমার কাছে। আসলে মা, আমি তোকে বলেছিলাম না তোর আঙ্কেলের কথা, আমি তাদের বাসাতে এসে উঠেছি। ওরা তো আমাকে সোজা এখানে নিয়ে চলে এসেছে, তাই তোকে আর ফোন করা হয়ে ওঠেনি। মানে আমি বুঝলাম না, আমি তোমার মেয়ে, আমি তোমার কাছের মানুষ, নাকি ওরা? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি আমার বাসায় আসবে, আগে আমার সঙ্গে দেখা করবে, সেটা না করে তুমি অন্য আরেকজনের বাসায় চলে গিয়েছো কেন? তখনই আশিকের বাবা প্রিয়াঙ্কার বাবার কাছ থেকে ফোনটা নিলেন, আর তারপর তিনি নিজেই প্রিয়াঙ্কাকে বলতে লাগলেন। দেখো মা, তোমার বাবা এখানে আসতে চাইছে, আমি তাকে জোর করে এখানে নিয়ে এসেছি। সে বলেছিল তোমার বাসায় চলে যাবে, কিন্তু আমি ড্রাইভারকে বলেছি এখানে চলে আসতে। সোনা, তোমাকে একটা কথা বলি, আজ রাতে আমাদের বাড়িতে ডিনারের আয়োজন করা হয়েছে, তুমি ওখানে চলে এসো, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো এবং আনন্দ করব। কিন্তু আঙ্কেল। আর কোনো কিন্তু নয় মা, আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি তোমাকে মেসেজে, তুমি এক্ষুনি চলে আসো। বলে আশিকের বাবা ফোনটা কেটে দিলেন, আর কিছুক্ষণের মধ্যেই নিজের বাসার অ্যাড্রেস প্রিয়াঙ্কাকে মেসেজ করে পাঠিয়ে দিলেন। এদিকে প্রিয়াঙ্কাও আর কোনো উপায়ান্তর না দেখতে পেয়ে আশিকদের বাসায় চলে আসলো। প্রিয়াঙ্কা দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেয়। তখনই আশিকদের বাসার কাজের মেয়েটা এসে দরজাটা খুলে দিল। প্রিয়াঙ্কা বাড়ির ভিতরে প্রবেশ করে অবাক। এটা তো দেখতে একদম একটা রাজপ্রাসাদের মতো বাড়ি। চারদিক অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো, বিশাল ড্রয়িং রুম। আর ঠিক ওই মুহূর্তে আশিক সিঁড়ি দিয়ে নিচে নামছিল বাইরে কোথাও যাবে বলে। প্রিয়াঙ্কাকে দেখে আশিক বলে উঠল, কি ব্যাপার? পুলিশ অফিসার আজ সোজা আমার বাসায় কেন চলে আসলো? আজ তো আমি কোনো ক্রাইম করিনি। প্রেম করলেই কারোর বাসায় কেউ আসতে পারবে, সেটা তো কোনো হাদিসে লেখা নেই। আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি বাড়ি। আপনার আব্বু কোথায়? আব্বু মনে হয় ওনার নিজের রুমেই আছেন। ওনার রুমে কেউ একজন গেস্ট এসেছে। ওনার রুম, উনি ওনার সঙ্গেই কথা বলছেন। তবে এটা জানা হলো না আপনি কেন এসেছেন। আমার সব প্রশ্নের উত্তর সবাইকে দিতে রিপিট আমি সব প্রশ্নের উত্তর সবাইকে দিতে বাধ্য নই। আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। ওই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে উপরে চলে গেল, আর আশিকের বাবার রুম খুঁজে নিল। এদিকে আশিক বাসা থেকে বের হয়ে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে আসে ক্লাবে। কিন্তু আশিকের মন পড়ে আছে বাসায়। ওই পুলিশ অফিসার আজ কেন আবার তার বাসায় এসেছে? নিশ্চিত কোনো ঝামেলা পাকাবে। এটা দিয়েই আশিক চিন্তা করছিল। তখনই তার বন্ধু তাকে বলতে লাগলো, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তুই কি কোনো বিষয় নিয়ে চিন্তায় আছিস? বল। আরে না দোস্ত, সেরকম কোনো ব্যাপার নয়, তবে ব্যাপারটা একটু চিন্তারও। তুই তো জানিস আমাদের থানায় নতুন একজন অফিসার এসেছে, মেয়ে। সেদিন যে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল থানায়। ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু এখন কি হয়েছে সেটা বল। ওই মেয়েটা আজ আবার আমাদের বাড়িতে এসেছে বাবার সঙ্গে দেখা করতে। কি যেন এসেছে, আমি সেটাই বুঝতে পারছি না। কাম অন দোস্ত, এতে চিন্তা করার কিছু নেই। যা ইচ্ছা তাই হয়ে যাক না কেন, তোর এত চিন্তা করার কি আছে? ওই মেয়ে যদি তোকে অ্যারেস্ট করে আবারও থানায় নিয়ে যায়, তখন তো আবার তোর বাবাই তোকে ছাড়িয়ে নিয়ে আসবে। তাহলে এত চিন্তা করছিস কেন, বল শুনি। ব্যাপারটা সেরকম নয়। বাসায় ঢোকার পরেই আমার সঙ্গে তার দেখা হয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে আমার কথার কোনো উত্তর দেয়নি। তাই একটু বেশি টেনশন হচ্ছে। আরে ভাই, এসব বালে চিন্তা বাদ দে তো, যা হয় হবে, এত চিন্তা করার কিছু নেই। দোস্ত চল, এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। আমাদের ক্লাবের পাশেই যে আরেকটা নাইট ক্লাব আছে না, ওখানে আজ রাতে ডিস্কো পার্টি হবে। নতুন নতুন কিছু ডান্সার এসেছে, ওখানে ওদের সঙ্গে মজা করবো রাতে। ওকে ঠিক আছে, চল তাহলে সেখানেই যাই। আমার এসব চিন্তা করতে একদমই ভালো লাগছে না। নিজেকে একটু রিফ্রেশমেন্ট উপহার দিতে চাই। এই বলে আশিক তার বন্ধু সেখান থেকে চলে গেল। ক্লাবে বেশ কিছুক্ষণ সময় কাটানো ইতিমধ্যে ক্লাবের পার্টি শুরু হয়ে গেছে। আশিক আর তার বন্ধুরা ইচ্ছামতো ড্রিঙ্কস করছে, কিন্তু আশিকের মাথা থেকে ওই চিন্তাটা কোনোভাবেই যাচ্ছে না। প্রিয়াঙ্কা কেন তাদের বাড়িতে এসেছে? তাই সে তার বন্ধুদের কোনো কিছু না বলে নাইট ক্লাব থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলো। কিন্তু সে এতটাই বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল যে একদম তালমাতাল অবস্থা। ড্রাইভার তাকে কোনো রকমে বাসা পর্যন্ত নিয়ে আসে। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার বাবা আর আশিকের বাবা তিনজনের ড্রয়িং রুমে বসে গল্প করছিল। রাত তখন 12টা।
তখনই হঠাৎ করে কলিং বেলের আওয়াজ শুনে আশিকের বাবা উঠে যেতে চাইছিল সেখান থেকে, কারণ তিনি জানেন এই মুহূর্তে তার ছেলে ছাড়া অন্য কেউ আসতে পারে না। আর ঠিক তখনই প্রিয়াঙ্কাকে থামিয়ে দিয়ে বলল, আরে আঙ্কেল, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি। আমি দেখছি কে এসেছে, আপনারা দুজন গল্প করুন। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। আর তখনই দেখতে পেল আশিক একদম মাতাল অবস্থায় রয়েছে। ড্রাইভার তাকে ধরে রেখেছে। কোনো রকম প্রিয়াঙ্কা তখনই রেগে গিয়ে বলতে লাগলো, আর এটা মানুষ নাকি অন্য কিছু, আমি তো সেটাই বুঝতে পারছি না। মানুষ এতটা মাতাল হতে পারে যে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে? তখনই পিছন থেকে আশিকের বাবা বলতে থাকে, এর জন্যই আমি তোমাকে বলেছিলাম এখানে আসার কোনো প্রয়োজন নেই। তুমি যাও তোমার বাবার সঙ্গে গিয়ে বোঝো। আমি আশিককে তার রুমে পৌঁছে দিব, তারপর আসছি। কোনো সমস্যা নেই আঙ্কেল, আপনি চান আপনি বাবার সাথে বসে গল্প করুন, আমি আপনার ছেলেকে তার রুমে পৌঁছে দিচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা আশিকের হাত ধরে তাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে লাগলো। আর সবটাই আশিকের বাবা আর প্রিয়াঙ্কার বাবা ড্রয়িং রুমে বসে বসে দেখছিলেন। আশিক বারবার মাতাল হয়ে প্রিয়াঙ্কার গায়ের উপরে ঢলে পড়ছিল, কিন্তু তারপরেও প্রিয়াঙ্কা যথেষ্ট শক্তি সামর্থ্যবান একটা মেয়ে। যেহেতু পুলিশের চাকরি করে তাই তাকে সামাল দিয়ে তার রুম পর্যন্ত নিয়ে আসলো। বিছানার উপর শুয়ে দিয়ে প্রিয়াঙ্কা যেই না সোজা উঠে দাঁড়াতে চাইছিল, তখন আশিক প্রিয়াঙ্কার হাত ধরে একটা টান দিয়ে প্রিয়াঙ্কাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। আর ওই মুহূর্তেই প্রিয়াঙ্কার ঠোঁট দুটো একদম আশিকের দুই ঠোঁটের ভিতর ঢুকে গেল। প্রিয়াঙ্কা কোনো কিছু বুঝে ওঠার আগে আশিক তার দুই ঠোঁটে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। প্রায় 2 মিনিট চুমু খাওয়ার পর প্রিয়াঙ্কা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে আশিকের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আর তারপরে রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল। আর ঠিক তখনই পিছন থেকে শুনতে পাই, ওই জান পাখি চলে যাচ্ছ কেন? তোমার আদর খেতে খুব ইচ্ছে করছে, আসো না, তোমায় একটু আদর করি। তুই এখন মাতাল অবস্থায় আছিস আর আমি তোর বাড়িতে আছি, তাই এখন তোকে কিছু বললাম না। কাল সকাল হোক, তারপর দেখ তোর কি অবস্থা আমি করি। আমাকে এভাবে জড়িয়ে ধরে চুমু খাওয়া, তাই না? তোর ওই ঠোঁটে যদি আমি আগুনের ছ্যাঁকানা দিয়েছি তাহলে আমার নাম প্রিয়াঙ্কা নয়। এই বলে প্রিয়াঙ্কা দরজাটা বাইরের দিক থেকে আটকে দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। তখনও প্রিয়াঙ্কার বাবা আর আশিকের বাবা দুজনে ড্রয়িং রুমে বসে আছে। প্রিয়াঙ্কা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আশিকের বাবাকে বলতে লাগলো, জানেন কেন জানি না, আমার সত্যি এটা মনে হচ্ছে যে একটা সন্তানের জীবনে তার বাবার চাইতে মায়ের গুরুত্বটা অনেক বেশি। কারণ মায়ের তত্ত্বাবধানে থাকা সন্তানগুলো আদর শাসন সবটাই পায়, কিন্তু বাবার তত্ত্বাবধানে থাকা সন্তানগুলো শুধু আদরটাই পেয়ে থাকে, শাসনটা সেরকমভাবে তাদের পাওয়া হয়ে ওঠে না। আমি জানি না তুমি এই কথাগুলো কেন বলছো, কিন্তু আমি কি করব বলো শুনি। আমার কি বা করার আছে? তো ব্লাড ক্যান্সারের তোমার আন্টি মারা যাওয়ায় অনেক চেষ্টা করেছিলাম তাকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু শেষমেশ সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তারপর থেকে সংসার ব্যবসা আর সন্তান তিনটাকে এক হাতে সামলে দিয়েছি। সৎ মা ঘুরে আসলে আমার ছেলেকে অবহেলা অনাদরে বড় হতে হবে, তাই চিন্তা করে দ্বিতীয় বিয়েও করিনি। আমি জানি আঙ্কেল, আমি সবটাই বুঝতে পেরেছি। তবে আপনাকে শুধু আমার একটা কথাই বলার, আল্লাহ আমাদের জন্য যেটা লিখে রেখেছেন সেটাই হবে, আজ না হোক কাল। আল্লাহ সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে উঠে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কার বাবা আর আশিকের বাবা তখনও সেখানে বসে বসে গল্প করছে। কথার চলে হঠাৎই প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবাকে বলে ওঠে, দোস্ত, তুই আবার আমার কথায় কিছু মনে করিস? দোস্ত, তুই আবার আমার কথায় কিছু মনে করিস না। তোকে একটা কথা বলিস, শোন। প্রত্যেকটা ছেলের নষ্ট হওয়ার পিছনে যেমন কোনো নারীর অবদান থাকে, তেমনি ওই ছেলে খারাপ পথ থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু একজন নারী প্রয়োজন, বুঝলি? হ্যাঁ, আমি জানি। আর তুই কেন এই কথাটাই বলছিস আমি সেটাও জানি, কিন্তু কি করব আমি বল? আমার ছেলের মতো নষ্ট একটা ছেলের কাছে কোনো বাবা চাইবে তার মেয়েকে বিয়ে দিতে, তার মেয়ের জীবনটা নষ্ট করতে? সেটা ঠিক আছে, তারপরও আমি বলবো একজন বাবা হিসাবে তুই চেষ্টা তো করে দেখতে পারিস, তাই না? দোস্ত, তুই বলছিস বলে বলছি না, আমি এই জন্যই তোকে খবর দিয়ে এখানে ডেকে পাঠিয়েছি। তোর মেয়েকে আমার মাশাল্লাহ বেশ পছন্দ হয়েছে আমার ছেলের জীবনসঙ্গী হিসেবে। যদি তোর কাছে তোর মেয়েটাকে চাই দিবি?
কথাটা শুনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যান প্রিয়াঙ্কার বাবা। তিনি ভাবতেও পারেননি আশিকের বাবা তার বন্ধু হয়ে তার কাছে এমন কিছু আবদার করে বসবে। প্রিয়াঙ্কা এই যুগের পড়াশোনা জানা শিক্ষিত একটা মেয়ে। সে এরকম একটা ক্রিমিনালকে বিয়ে করবে এটা তো জাস্ট ভাবাও যায় না। যার চরিত্রের কোনো ঠিক নেই, রাত বিরাতে নেশা করে বাড়ি ফিরে আসে। মদ জুয়ার আড্ডা রাস্তা না, মেয়েদের উত্ত্যক্ত করা যার নেশা। তাকে কোনোদিন প্রিয়াঙ্কা নিজের স্বামী হিসেবে মেনে নিবে এটা তো তিনি কল্পনাও করতে পারেন না। তাই গাথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি বলতে থাকেন, আরে দোস্ত, হাউ ইজ দিস পসিবল? তুই হয়তো ভুলে গেছিস তোর ছেলের চাইতে আমার মেয়ে বয়সে বড়, প্রায় 2 বছরে। না, আমি ভুলে যাইনি। এটা আমার খুব ভালোই মনে আছে, আর আমি খুব ভালোই জানি। দেখ, বয়স একটা সংখ্যা মাত্র। মূল কথা হলো ভালোবাসা। তোর মেয়েকে দেখে আমার মনে হয়েছে তোর মেয়ে আমার ছেলেটাকে ভালো পথে ফিরিয়ে আনতে পারবে, তাই তোকে এই কথা বলা। দেখলে না, একটু আগে যখন আশিকি বাড়িতে ফিরে আসলো, আমি আশিককে তার রুমে পৌঁছে দিতে চাইলেও তোর মেয়ে নিজ দায়িত্বে তাকে রুমে পৌঁছে দিল। প্রিয়াঙ্কার বাবা তখনও কিছুক্ষণ চুপ করে থাকেন, আর তারপর আবারও তিনি বলতে থাকেন, হ্যাঁ, আমি সেটা দেখতে পেয়েছি, কিন্তু আমার মনে হয় তার মানে এইটা নয় যে আমার মেয়ে তোর ছেলেকে বিয়ে করতে রাজি বা তাকে বিয়ে করতে চায়। সে একজন পুলিশ অফিসার, এবং আমার মেয়ে, সে নিজের দায়িত্ব নিজে জানে, যে বড়দের সম্মান করতে জানে। ওই আর আমি এখানে বসে গল্প করছি, এখানে বয়সের সবচেয়ে ছোট সে, তাই সে এই কাজটা করেছে নিজের দায়িত্ব থেকে, আর কিছু না রে ভাই। দেখ, আমি অত কিছু জানি না, জানতেও চাই না, শুনতেও চাই না। তোর মেয়েকে দেখে আমার মনে হয়েছে সে তোকে যথেষ্ট সম্মান করে, শ্রদ্ধা করে আর ভালোবাসে। তুই যদি তোর মেয়ের কাছে কোনো কিছু চাস বা তোকে কিছু বা তাকে কিছু করতে বলিস, সে তোর মুখের উপর কখনোই না বলতে পারবে না। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আমি আমার মেয়েকে সুশিক্ষা দিয়ে বড় করার চেষ্টা করেছি, এবং আমার মনে হয় আমি আমার মেয়েকে সেটা দিতে পেরেছি। তখনই আশিকের বাবা প্রিয়াঙ্কার বাবাকে বলতে থাকেন, হ্যাঁ, আমি সেই জন্যই বলছি। প্লিজ দোস্ত, আমি তোর বন্ধু হয়ে তোকে অনুরোধ করে বলছি, তুই তোর মেয়ের সঙ্গে এ ব্যাপারে একবার কথা বল। আমি আশা করি তোর মেয়ে কখনোই না বলবে না। প্লিজ, তুই একবার কথা তো বলে দেখ। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো, কিন্তু আমার মেয়ে যদি রাজি না হয় তাহলে কিন্তু তুই আমাকে কোনো দোষ দিতে পারবি না, এটা আমি আগেই বলে রাখলাম। হ্যাঁ। আশিকের বাবাও তখন প্রিয়াঙ্কার বাবার কথায় রাজি হয়ে গেল। আর তারপরেও দুজন আরো বেশ কিছুক্ষণ গল্পগুজব করে রাত 1টার দিকে নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে রেডি হয়ে ডিউটিতে চলে গেল। আর তারপরেই তার বাবাকে ফোন করে বলল আর তার বাসায় চলে যাওয়ার জন্য। এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে দেয়। আর এদিকে আশিকের বাবা ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কার বাবাকে নিয়ে নাস্তা শেষ করলেন। আর তারপর দুজনে মিলে একটু বাইরে বের হলেন ঘুরতে যাওয়ার জন্য। আজ আশিকের বাবা অফিসে যায়নি, বন্ধু এসেছে বন্ধুকে সময় দিবেন বলে। সারাদিন দুজনে মিলে ঘোরাঘুরি করলো। আর বিকেল বেলা যখন বাসায় ফেরার সময় হলো, তখনই প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবাকে বলে প্রিয়াঙ্কার বাসায় যাওয়ার জন্য। এটা শুনে আশিকের বাবার মন খারাপ হয়ে গেল। তিনি প্রিয়াঙ্কার বাবাকে বলতে লাগলেন, আরে দোষ, এই তো কালকে তুই ঢাকায় এলি, একটা রাত আমার বাসায় থাকলে আর 2-3 দিন থাক না, তারপর না হয় মেয়ের বাসায় যাবি। আরে না দোস্ত, এরকমটা বললে হবে না। আমার মেয়ে প্রচন্ড পরিমাণ রেগে যাবে, আর আমার মেয়ে যদি একবার রেগে যায় না, তাহলে তাকে সামলানোটা একদম দায়ী হয়ে যাবে। তাই প্লিজ তুই আমাকে আর আটকাস না। আজ মেয়ের বাসায় চলে যাই, তারপর না হয় ওই 2-3 দিন পর আবারও তোর বাসায় আসা যাবে। এখন হ্যাঁ, আবারও আসা যাবে। এই বলে প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবার কাছ থেকে বিদায় নিয়ে প্রিয়াঙ্কার বাসায় চলে আসে। আর এদিকে প্রিয়াঙ্কা বসে বসে তার বাবার জন্যই অপেক্ষা করছিল। অফিস থেকে আজ 2টা-2:30টার দিকে চলে এসেছে। তারপর বাসায় এসে আজ তার বাবার পছন্দের মতো অনেক খাবার রান্না করেছে। রাতের বেলা বাবা মেয়ে একসঙ্গে খাবার টেবিলে বসেছে, খাবার খাওয়া শুরু করেছে। তখনই হঠাৎ করে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, মা,
তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? আসলে আমি বুঝতে পারছি না যে এই কথাটা তোকে যে কিভাবে বলবো, আর ওই কিভাবে শুরু করব। এত কিছু চিন্তা করার কি আছে বাবা, বলো তুমি কি বলবে। আহ, আসলে পড়াশোনা তো তুই শেষ করেছিস, চাকরি বাকরিও করছিস। এবার তো এবার একটু নিজের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা কর। নিজের ব্যাপারে আর কি চিন্তা করব বাবা? পড়াশোনা শেষ করলাম, পুলিশের চাকরি করছি, আর কি চাই জীবনে? না না, আসলে আমি এসব কিছুই বলতে চাই না তোমাকে। আমি যদি তোমাকে তোমার পার্সোনাল লাইফের কথা চিন্তা করতে বলেছি, বয়স তো তোমার যথেষ্টই হয়েছে। এবার তো একটু সংসারী হও মা। বাবা তুমি জানো আমি এখন এসব কিছু নিয়ে চিন্তা করছি না। তাছাড়া আমি বিয়ে করতেও চাই না, আমি তোমাদের নিয়ে ভালো থাকতে চাই। কেন, তোমরা কি চাও না আমি তোমাদের কাছে থাকি? দেখো মা, মেয়েদের বাবাদের যদি সাধ্য থাকতো তাহলে তারা তাদের মেয়েকে কখনোই বিয়ে দিত না, নিজের কাছেই রেখে দিত। দেখো দেখো বা, টাকা পয়সা অর্থ সম্পদের জন্য কেউ কখনো বিয়ে করে না। জীবনে একজন সঠিক মানুষ আর জীবনের শেষ সময়ে পাশে থাকার জন্য কাউকে প্রয়োজন, আর সেই জন্যই মানুষ বিয়ে করে। বাবা আমি সিরিয়াসলি ওই সব কথা এখন ভাবছি না। যখন প্রয়োজন হবে তখন আমি নিজেই তোমাদের বলবো। তাই প্লিজ এসব ফালতু কথা বলে আমাকে কোনো লাভ নেই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুই এখন বড় হয়েছিস তো, তাই আমাদের কথা আর তোর ভালো লাগবে না। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তবে আমি বেঁচে থাকতে মনে হয় মেয়ের জামাই আর নাতি নাতনির মুখ দেখে যেতে পারবো না রে। বাবা হয়েছে, থাক, আর কথা বলতে হবে না। তুমি যখন আমার কথা রাখবেই না, তখন আমি কালকেই এখান থেকে চলে যাব, আর কখনো তোর সঙ্গে কোনো কথা বলবো না। তুমি কেন এমন করছো আমি সেটা বুঝতে পারছি না। তুমি তোমার লক্ষ্মী বাবা, তুমি তো চাও তোমার মেয়ে সব সময় ভালো থাকুক, নিজের স্বপ্ন পূরণ করুক। তাহলে আজ কেন তুমি এমন করছো? আমি সব সময় তোর কথা ভাবি, তোর কথা চিন্তা করি। দেখ, তোর ছোট বোনেরও বিয়ের বয়স হয়ে গেছে, তাকেও তো বিয়ে দিতে হবে। এখন তোকে রেখে তো আর তাকে বিয়ে দিতে পারবো না। তাছাড়া তুই তো জানিস সে একটা ছেলেকে পছন্দ করে, আর ওই ছেলেও বিয়ে করতে চাইছে। হ্যাঁ, এটা তো খুবই ভালো খবর। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বিয়ের দিন তারিখ ফাইনাল হলে আমাকে জানিয়ে দিও, আমি ছুটি নিয়ে চলে যাব। আরে বাবা, আমি তোকে কেন এটা বোঝাতে পারছি না যে আগে তোর বিয়ে করতে হবে। বড় বোনকে রেখে তো আর ছোট বোনকে বিয়ে দিলে সমাজের মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো না, আমার মান সম্মান সব চলে যাবে। তুই কেন এটা বুঝতে পারছিস না? এখন কি তোমার মেয়ের জন্য আমাকেও বিয়ে করতে হবে? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আগে তোকে বিয়ে দেব, তারপর তোর বোনকে বিয়ে দিয়ে দেব। তখন প্রিয়াঙ্কা বেশ কিছুক্ষণ চুপ করে থাকে, আর তারপর হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তুমি ব্যবস্থা করো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, বিয়ের আগে ছেলের ব্যাপারে একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে নিও। বিয়ের পর যদি আমি জানতে পারি ওই ছেলের চরিত্রে সমস্যা আছে, তাহলে যে ওই ছেলের কি অবস্থা আমি করব সেটা তো তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি সেটা। তবে আমার অপরিচিত কারোর সঙ্গে তোমাকে আমি বিয়ে দেব না। আমার চেনা চেনা আছে এমন একজন ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দেব, তাই তোমার চিন্তার কোনো কারণ নেই। মানে তুমি কার কথা বলতে চাইছো, আমি কিছু বুঝতে পারছি না। তখনই প্রিয়াঙ্কার বাবা আশিকের ব্যাপারে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলেন। আশিকের কথা শুনে প্রিয়াঙ্কার মেজাজ একদম গরম হয়ে গেল। সে একটু রাগী দৃষ্টি নিয়ে তার বাবার দিকে তাকিয়ে বলতে লাগলো। আমি বুঝতে পারছি ওই লোকটা তোমার মাথায় এসব গোবর মার্কা বুদ্ধি দেওয়ার জন্যই তোমাকে ওই বাড়িতে ডেকে নিয়েছিল, তাই না? তুমি ভাবলে কি করে ওর মতো একটা ক্রিমিনালকে আমি বিয়ে করব? তখনই প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে রিকোয়েস্ট করতে থাকেন, আর এটা বলতে থাকেন তার বন্ধুকে তিনি কথা দিয়েছেন প্রিয়াঙ্কাকে তার ছেলের সঙ্গে বিয়ে দেবেন। এখন যদি তিনি নিজের কথা রাখতে না পারেন, তাহলে বন্ধুর সামনে তাকে ছোট হতে হবে। এই বলে তিনি অসহায় দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকেন। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর প্রিয়াঙ্কা বলে। বাবা, তুমি একটা রিক্সাওয়ালার সঙ্গে আমার বিয়ে ঠিক করতে, তাও আমি মুখ বুজে তাকে মেনে নিতাম। কিন্তু এই ছেলেটাকে আমি কিভাবে মেনে নিব তুমি সেটাই বলো। যার কোনো কিছু ঠিক নেই, তুমি বলো আমি কিভাবে তার সঙ্গে সংসার করব? দেখো মা, পৃথিবীতে সব মানুষই পারফেক্ট হয় না। পৃথিবীর সবাই যদি পরিপূর্ণ হতো, তাহলে খারাপ মানুষ বলে তো কিছুই থাকতো না। তুই ওকে বিয়ে কর, ওকে তুই দায়িত্ব নিয়ে মানুষ কর। দেখ মা, আশিক ছেলেটা ছোটবেলায় তার মাকে হারিয়েছে।
বাবার ভালোবাসাও সেভাবে তার পাওয়া হয়ে ওঠেনি, কারণ তার বাবা একা মানুষ, সবকিছু একা হাতে সামলিয়েছেন। তাই আমি জানি এবং মানি, একটা ছেলে মানুষের জীবনে যদি ভালোবাসার ছোঁয়া আসে, তাহলে সে নিজেকে পরিবর্তন করে নিতে বাধ্য হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তাই আমি শুধু তোমার কথা রক্ষা করার জন্য ছেলেটাকে বিয়ে করতে রাজি। তবে আমার 1 বছর চেষ্টা করব, তারপর যদি না পারি তাহলে আমি নিজেই ডিভোর্স দিয়ে চলে আসব। তখন কিন্তু তুমি আমাকে কোনোভাবেই ওই ছেলের সঙ্গে থাকার জন্য রিকোয়েস্ট করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তো শর্তে রাজি। এই বলে প্রিয়াঙ্কার বাবা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। আর পরের দিন সকালেই আশিকের বাবা ফোন দিয়ে এই খবরটা জানান আর আশিকের সঙ্গে কথা বলতে বলেন। তাই তো সেদিন সকালবেলা নাস্তার টেবিলে আশিকের বাবা আশিককে প্রিয়াঙ্কার ব্যাপারে বলেন। প্রিয়াঙ্কার কথা শুনেই তো তার চক্ষু চড়ক গাছ। সে তার বাবাকে বলতে লাগলো, আরে বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই জানো তুমি কি বলছো? এই মেয়েকে আমি বিয়ে করব? আজ তো একটা ডাইনি রাক্ষসী শাকচুনি মার্কা মেয়ে। হ্যাঁ, তোমার ওকেই বিয়ে করতে হবে, আর এটা আমার আদেশ। যদি তুমি ওকে বিয়ে করতে রাজি না হও, তাহলে আমি তোমার সমস্ত হাত খরচ বন্ধ করে দিব, তোমার সমস্ত কার্ড ব্লক করে দিব। তুমি আমার কাছ থেকে আর 1 টাকা করিও পাবে না। আরে বাবা, এসব তুমি কি বলছো? তোমার কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটা আমার সঙ্গে সংসার করবে বলে তোমার মনে হয়? কেন করব, কেন করবে না? অবশ্যই করবে। এখানে না করার কি কারণ আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ আমি ওই মেয়েটাকে একদিন থ্রেট নিয়েছিলাম যে আমি ওকে দেখে নেব, ওর এমন করুণ পরিণতি করব যে নিজের দিকে নিজেই ফিরে তাকাতে ভয় পাবে। আর এখন যদি আমি এই মেয়েটাকে বিয়ে করি তাহলে আমার জীবনটাকে একদম ঝালাপালা করে দেবে। এটা তুমি কেন বুঝতে পারছো না? দেখ, যে মেয়েরা অনেক বেশি রাগী হয়, সে মেয়েরা মন খুলে কাউকে খুব বেশি ভালোবাসতে পারে। তুই অপরাধ করেছিস, তাই তোকে শাস্তি দিয়েছে, ব্যাস। শাস্তি দেওয়ার কথা বলেছে, কিন্তু তার মানে এই নয় যে মেয়েটা পাথর। তার মনেও কিন্তু ভালোবাসা আছে, কিন্তু সেটা লুকায়িত। তুই মেয়েটার সঙ্গে একটু মেলামেশা কর, দেখবি মেয়েটা মন থেকে সত্যি অনেক ভালো। আর তুই নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা কর। তুই তো জানিস তোর নিজের সম্পর্কে। তোর কি মনে হয় কোনো সাধারণ মেয়ে তোকে বিয়ে করতে চাইবে? কে আমাকে বিয়ে করতে চাইবে, কে আমাকে বিয়ে করতে চাইবে না, আমি সেই সব কিছু নিয়ে যে চিন্তাও করি না, এটা তো তুমি জানো। তাই প্লিজ আমাকে সব প্যারা দিও না। আমি আমার মতো একটু স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। ঠিক আছে, তাহলে তুই তোর মতো স্বাধীনভাবে বেঁচে থাক, আমি তোকে কিছু বলবো না। তবে তুই আমার থেকে 1 টাকাও পাবি না, এটাই কিন্তু আমার শেষ কথা। এই বলে আশিকের বাবা ডাইনিং টেবিল থেকে উঠে চলে যেতে চাইছিল। আর ঠিক তখনই আশিক পিছন থেকে তার বাবাকে বলতে লাগলো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আশিকের বাবা তখন বলেন আলহামদুলিল্লাহ। এই বলে তিনি সেদিনই প্রিয়াঙ্কার বাবার সঙ্গে কথা বলেন এবং আশিক প্রিয়াঙ্কার বিয়ের ডেট ফাইনালের সিদ্ধান্তে পৌঁছান। ওদিকে প্রিয়াঙ্কা ছিল ফ্যামিলির বড় মেয়ে, তার ছোট একটা বোন আছে, তাই এভাবে তারা শহরে হুট করে বিয়ের কাজ সেরে নিতে পারে না। তাই প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবাকে বলেন, দেখ, প্রিয়াঙ্কা আমার বড় মেয়ে। আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে। আমার মা বাবা আমার মা বাবাও বেঁচে আছে। আমি তো তাদেরকে ফেলে রেখে এখানে একা একা মেয়ের বিয়ে দিতে পারি না। তাই তোদেরকে একটু কষ্ট করে আমাদের গ্রামের বাড়িতে যেতে হবে। আর প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান সেখানেই হবে। সেখান থেকেই তোর পুত্রবধূকে তুই নিয়ে আসতে পারবি। এই কথা শুনে আশিকের বাবা প্রিয়াঙ্কার বাবাকে বলেন, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তার প্রস্তাবে রাজি আছি। তাছাড়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে আমার খুব ভালো লাগে। আমার কোনো সমস্যা নেই গ্রামে গিয়ে আমার পুত্রবধূকে আমার বাড়িতে নিয়ে আসতে। তারপরেই প্রিয়াঙ্কা ছুটি নিয়ে গ্রামের বাড়িতে চলে গেল। আর 3 দিনের মধ্যেই তাদের বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে প্রিয়াঙ্কাকে বউ সাজিয়ে নিজের গাড়িতে নিয়ে আসে আশিক। এদিকে আশিকদের বাড়ি শহরে। তো আশিক শহরে পরিবেশের বড় হয়েছে, তাই গ্রামের পরিবেশে বিয়ের অনুষ্ঠান তার সেরকম একটা ভালো লাগেনি। তাই সে সিদ্ধান্ত নিয়েছে শহরের বাড়িতে বিশাল বড় করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করবে। তার বাবাও তার কথাই রাজি হয়ে যায়।
কারণ একমাত্র ছেলের বিয়ে বলে কথা। তাছাড়া তিনি শহরে যথেষ্ট অনেক বড় বড় লোকদের সঙ্গে তার চেনা জানা আর পরিচয় আছে। তাই তিনি ছেলের বিয়েতে নিজের পরিচয় সবাইকে ইনভাইট করতে চান। সে আশা মনে নিয়েই ছেলের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। এদিকে রাত 11টা বাজে। প্রিয়াঙ্কা আশিকের রুমে নতুন বউয়ের সাথে বসে আছে। আশিকের রুমটা আজ আরো অনেক বেশি সুন্দর লাগছে, কারণ সারা রুম কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলের গন্ধে সারা রুম মোমো করছে। বেশ কিছুক্ষণ পরেই আশিক রুমে প্রবেশ করে, আর তারপরে মাথা থেকে পাগড়িটা খুলে রেখে ওয়ার্ড্রপে ড্রয়ার খুলে একটা সিগারেটের প্যাকেট হাতে নেয় আর একটা লাইটার। তখনই প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে এসে খপ করে তার হাত থেকে সিগারেটের প্যাকেটটা ছিনিয়ে নেয় আর বলতে থাকে, কই হারামজাদা, তোর কত বড় সাহস! আমি তোর সাহস দেখে অবাক না হয়ে পারছি না। আমি একজন পুলিশ অফিসার, তারপর এখন তোর বিয়ে করা বউ তোর রুমের ভেতরে বসে আছি, আর তুই আমাকে রেখে কিভাবে সাহস পেলি সিগারেটের প্যাকেট নিয়ে বাইরে গিয়ে সিগারেট খাওয়ার? আরে পাগল নাকি, মাথা খারাপ? আমার রুমের ভিতরে আমি যা ইচ্ছে তাই করব, এতে আমি কারোর কোনো সমস্যা হলে সেটা দেখতে পারবো না। আর হ্যাঁ, এই যে মিস, শোনেন, আমি শুধু আমার বাবার কথাই আপনাকে বিয়ে করেছি, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবেন আর আমি সেটা মুখে বলছি সহ্য করে নেব। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে তোর কেন এরকমটা মনে হলো? আমি একজন পুলিশ অফিসার হয়ে তোর মতো একটা ছেলেকে বিয়ে করেছি, আর তার উপর আবার তোর এই সব কিছু আমি সহ্য করব? এটা তুই ভাবলি কি করে বল তো শুনি? এখানে এত কিছু ভাবাভাবির কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনাকে বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় আমি আমার জীবনের উপর আপনাকে অধিকার খাটাতে দেব। আচ্ছা ঠিক আছে, আমিও শুধু আমার বাবার কথাতেই তোকে বিয়ে করেছি। এখন আমিও তাহলে দেখে নিব তুই কিভাবে আমার সামনে দাঁড়িয়ে আমার ইচ্ছের মতো চলাফেরা না করে তোর ইচ্ছে মতো চলাফেরা করতে পারিস। আর তুই মিস কাকে বললি? আমি তোর বিয়ে করা বউ। তোর নামটা কি যেন? আশিক চৌধুরী, তাই না? আজ থেকে আমি প্রিয়াঙ্কা থেকে প্রিয়াঙ্কা চৌধুরী হয়ে গেলাম। দেখুন, এসব ফালতু আমার একদম ভালো লাগছে না। আমাকে এখন সিগারেট খেতেই হবে। আজ শুধু বিয়ে করেছি বলে ড্রিঙ্কস করছি না, তবে সিগারেট থেকে আমাকে কেউ আটকে রাখতে পারবেন না। ভালো চান তো সিগারেটের প্যাকেটটা দিয়ে দিন। আমি ভালো কিছু চাই না, আমি চাই তো খারাপ কিছু হোক। কারণ আজ তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে, আজ আমাদের বাসর রাত। আজ সারা রাত তুই আমার সঙ্গে সময় কাটাবি, আমাকে আদর করবি, ভালোবাসা দিবি যত্ন করে। আমি তোর ওই দুই চোখে ইচ্ছা মতো চুমু খাবো। আর তুই সেটা না করে তুই সিগারেটের প্যাকেট চাইছিস। তুই ভাবলি কি করে আমি তোকে এই মুহূর্তে সিগারেট খেতে দেবো? দেখুন, আপনি আমার দরজার পরীক্ষা নেবেন না। আমি ধৈর্য করতে পারি না, তাই আপনাকে শেষবারের মতো বলছি, আমার সিগারেটের প্যাকেট দিয়ে দিন। আমাকে সিগারেট খেতেই হবে, তা না হলে আমার মাথা ঠিক থাকে না। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে ঠিক আছে, আমিও দেখে নিতে চাই তোর মাথা কতটা খারাপ হতে পারে। এই বলে প্রিয়াঙ্কা আশিকের পাঞ্জাবির কলার ধরে টান দিয়ে খাটের উপরে ফেলে দিল, আর তখনই সে আশিকের বুকের উপরে উঠে বসলো। এটা দেখে আশিক প্রিয়াঙ্কাকে নিজের থেকে সরানোর জন্য বলতে লাগলো, আরে, এটা আপনি কি করছেন? আপনি আমার বুকের উপর উঠে বসে আছেন কেন? আমার তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্লিজ বুকের উপর থেকে নামেন। তুই যদি মোটেও যাস তারপরে আমি তোকে ছাড়বো না। এইটুকুনি পিচ্চি একটা ছেলে জানিস তুই, আমার চাইতে 3 বছরের ছোট। তারপরেও শুধু আমার বাবা তোর বাবাকে কথা দিয়েছে বলেই তোকে বিয়ে করতে রাজি হয়েছি। আর এখন তুই কি না আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে চাইছিস প্রিয়াঙ্কা চৌধুরীকে, পুলিশ অফিসার প্রিয়াঙ্কা চৌধুরীকে? দেখুন, আমার কিন্তু খুব বেশি মেজাজ খারাপ হচ্ছে। এখন আমার সিগারেট না খেলে মাথা ঠিক থাকে না। আমি কি করি না করি তার কিন্তু কোনো ঠিক নেই। তাই আপনাকে আমি রিকোয়েস্ট করে বলছি, আমার বুকের উপর থেকে নেমে যান আর আমাকে আমার মতো থাকতে দিন। আমার পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করবেন না। না, তোর লাইফে আমি এই মুহূর্তে হস্তক্ষেপ করছি না, শুধু তোর বডিতে একটু হস্তক্ষেপ করব। এই বলে প্রিয়াঙ্কা আশিককে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার দুই ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 10 মিনিট ধরে লিপ কিস করলো। এদিকে আশিকের তো একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। 10 মিনিট পর ছাড়া পেয়ে আশিক তো গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে লাগলো। প্রিয়াঙ্কাকে ধাক্কা দিয়ে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিতে চাইতেই প্রিয়াঙ্কা আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরলো, আর আবারও তার দুই ঠোঁট নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। আশিকের তো একদম যায় যায় অবস্থা। এদিকে প্রিয়াঙ্কা আশিকের দুই ঠোঁটে অত্যাচার করছে তো করছেই, সেই সঙ্গে তার পেটে হাত দিয়ে নাভির কাছে সুড়সুড়ি দিচ্ছে। এটা দেখে আশিক বলতে লাগলো, এই মেয়ে, আপনি তো যা ইচ্ছে তাই
আপনার তো দেখছি একটু লজ্জা শরম নেই। আপনি একটা মেয়ে মানুষ হয়ে আমার শরীরে এইভাবে হাত দিচ্ছেন, আপনার বুঝি একটু লজ্জা করে না? আরে লজ্জা কেন করবে? আমি তো সেটাই বুঝতে পারছি না, এখানে লজ্জা করার কি আছে? আমি তো আর অন্য কারোর শরীরে হাত দিচ্ছি না। আমি আমার বিয়ে করা জামাইয়ের শরীরে হাত দিচ্ছি। তাকে আদর করা, তাকে ভালোবাসা, তার যত্ন নেওয়া, সব কিছুর অধিকার আমার রয়েছে। কিন্তু আমি তো আপনাকে সেই অধিকার দেইনি। ওই হারামজাদা, তুই আমার জামাই লাগোস। তোর কাছ থেকে কেন আমার অধিকার চেয়ে নিতে হবে? আমি তো তোর কাছ থেকে আমার অধিকার আদায় করে নেব। তাছাড়া তুই কি আমাকে সেকেলে মেয়ে মানুষ মনে করেছিস নাকি? তোর কাছ থেকে অধিকার পাওয়ার আশায় বসে থাকবো? আমি এই যুগের পড়াশোনা জানা একটা শিক্ষিত মেয়ে, তার উপর আবার একজন পুলিশ অফিসার। এটা তো তুই খুব ভালো করেই জানিস। দেখেন, যেটা হচ্ছে সেটা কিন্তু একদম ভালো হচ্ছে না। আপনি কিন্তু আমার সঙ্গে খারাপ করছেন। আপনি আমার উপর থেকে নেমে যান, ভালো লাগছে না আমার। ও আচ্ছা, তাই বুঝিস শোনা। তোমার ভালো না লাগলে আমি কি করতে পারি বলো? আমি তো তোমার বিয়ে করা বউ। আমি তো আমার ভালোবাসা তোমার কাছ থেকে আদায় করে নেবই। তুমি চাও কিছু না বলো না কেন, আমি কোনো কথা শুনবো না। এই বলে প্রিয়াঙ্কা আশিকের সারা শরীরে ভালোবাসার স্পর্শ দিতে থাকে আর উন্মাদের মতো চুমু খেতে থাকে। প্রিয়াঙ্কার স্পর্শ পেয়ে আশিক আর নিজেকে ঠিক রাখতে পারছিল না, কারণ সে একজন পুরুষ মানুষ। এমনিতেই মেয়েদের প্রতি তার একটু অন্যরকম আকর্ষণ কাজ করে, তার উপর আবার আজ একটা মেয়ে নিজের থেকেই তার সঙ্গে এইসব কিছু করছে, তাহলে সে আর নিজেকে কিভাবে ধরে রাখবে? অবশেষে বাধ্য হয়ে সেও প্রিয়াঙ্কার সঙ্গে রেসপন্স করতে লাগলো। আর এভাবেই চলতে লাগলো বেশ কিছুক্ষণ সময়। আশিককেও প্রিয়াঙ্কার সঙ্গে রেসপন্স করতে দেখে প্রিয়াঙ্কার গতি যেন আরো বেড়ে গেল, আর সে আরো গভীরভাবে আশিককে ভালোবাসা দিতে শুরু করলো। আর এভাবেই দুজন ভালোবাসার মহাসমুদ্রে হারিয়ে গেল। সারা রাত ধরে চললো তাদের এই ভালোবাসার আদান প্রদান পর্ব। আশিক বারবার প্রিয়াঙ্কাকে নিজের কাছ থেকে সরিয়ে দিতে চাইলেও প্রিয়াঙ্কা জোর করেই তার উপর নিজের অধিকার খাটাতে লাগলো। একদম ভোর 4টার দিকে আশিক প্রিয়াঙ্কাকে নিজে থেকে ছাড়াতে সক্ষম হয়। আর এদিকে প্রিয়াঙ্কা তখনই আশিককে বলতে থাকে, আরে ওই বিছানায় এভাবে নেতিয়ে শুয়ে পড়েছিস কেন? যা ফ্রেশ হয়ে আয়, তারপর আমার সঙ্গে মর্নিং ওয়াক করার জন্য বের হবি। আরে পাগল পাইছে নাকি? আমি কখনো এত সকালে ঘুম থেকে উঠি না। আর এখন কি না আমি তোমার মর্নিং ওয়াক করার জন্য? দেখ, কবে কি করেছিস না করেছিস সে ব্যাপারে আমি কোনো কিছুই জানতে চাই না, আর কোনো কিছু জানার কোনো আগ্রহও আমার নেই। তবে এখন থেকে যতদিন আমি এই বাড়িতে থাকছি ততদিন পর্যন্ত তোকে আমার মতো করেই চলতে হবে। ঠিক যেইভাবে আমি চালাবো ঠিক সেইভাবেই। এখানে আমি তোর কোনো কথাই শুনবো না, আর তোর কোনো কথা শোনার ইচ্ছে আগ্রহ কোনোটাই আমার নেই। তাই যেটা বলছি চুপচাপ সেটা মেনে নিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আয়। এই বলে প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে গিয়ে ওয়াশরুমে ঢুকে যায়, আর তারপর ফ্রেশ হয়ে এসে দেখে আশিক তখনও বিছানায় শুয়ে আছে, এমনকি ঘুমের রাজত্ব করতে চলে গেছে। এটা দেখে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর তখনই ড্রেসিং টেবিলের উপরে থাকা পানির গ্লাসের পুরো গ্লাস পানি আশিকের মুখের উপরে ঢেলে দেয়। এটা দেখে আশিক ছটফট করে বিছানা থেকে উঠে বসে আর প্রিয়াঙ্কাকে বলতে থাকে, এটা কি হলো? আপনি আমার মুখের উপর এভাবে পানি ছুঁড়ে মারলেন কেন? আমি বললাম না আমি এত সকালে কখনোই ঘুম থেকে উঠি না। আমিও তো তোকে বলে দিয়েছি আমি কারোর কথায় চলি না। আমার যখন যেটা ভালো মনে হয় তখন সেটাই করি। আর তোকে তো আমি কখন বলে গেছি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আসার জন্য, আমার সঙ্গে মর্নিং ওয়াক করতে যাবি, কিন্তু তুই আমার কথাই শুনছিস না কেন? হুম, বললাম তো আপনি আমার পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করবেন না। এটা আমার একদম পছন্দ নয়। তোকেও আমার কোনো কালে পছন্দ ছিল না, কিন্তু তারপরও বাধ্য হয়ে তোকে বিয়েটা করেছি। তো এমন কিছু করবি না যাতে আমি আরো হার্ড হওয়ার জন্য বাধ্য হয়ে যাই। এই বলে আশিক বিছানা থেকে উঠতে না চাইলেও প্রিয়াঙ্কা তাকে টেনে হিঁচড়ে বিছানা থেকে নামালো, আর তারপর ওয়াশরুমে ঢুকিয়ে দিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও এই সকালবেলা আশিক ফ্রেশ হয়ে আসতে বাধ্য হলো। তারপরেই প্রিয়াঙ্কা তাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। প্রায় 2 ঘন্টা ধরে দুজন হাঁটাহাঁটি করছে, দৌড়াচ্ছে। আশিক এইসব কিছু আর সহ্য করতে পারছে না, তার যেন একদম কান্না পেয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে আছে। প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, প্লিজ এগুলো একবার বন্ধ করুন। আমি আর পারছি না। আমার খুব ক্লান্ত লাগছে, আমি বাসায় যেতে চাই। আরও 20 মিনিট। আমি প্রতিদিন 2.5 ঘন্টা ব্যায়াম করি, আর তারপরে অন্যান্য কাজ করি। তাই এখন থেকে তোমাকেও আমার সঙ্গে প্রতিদিন 2.5 ঘন্টা করে ব্যায়াম করতে হবে। আমি মাপ চাই, আমাকে দিয়ে এসব কিছু হবে না। প্লিজ আপনি আমাকে এভাবে আর অত্যাচার করবেন না। আমি বাসায় যেতে চাই, আমার খুব টায়ার্ড লাগছে, আর পারছি না আমি। 25 মিনিট। আরে কি শুরু করেছেন আপনি?
30 মিনিট, এখন পুরো 30 মিনিট আমার সঙ্গে থাকতে হবে। আমি তো বললাম বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না, কিন্তু তারপরেও কেন বারবার আমার মুখের উপর এত কথা বলস? এখন যদি আবার কথা বলস তাহলে আরো 5 মিনিট অ্যাড হবে। প্রিয়াঙ্কার এই কথা শুনে আশিকের মুখ একদম বাংলার পাঁচের মতো হয়ে গেল। চেহারাটা জাস্ট দেখার মতো ছিল। আশিক আর কোনো কথা বলল না, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারলো এখানে কথা বলা মোটেও নিরাপদ নয়। এখানে কথা বললেই বিপদে পড়তে হবে, তাই সবচেয়ে ভালো হয় মুখ বন্ধ রাখা। তাই আশিক মুখ বন্ধ রেখে প্রিয়াঙ্কার সঙ্গে আবারও ব্যায়ামে যোগ দিল। এভাবেই প্রায় সকাল 8টার মতো বেজে গেল। আর তারপরে প্রিয়াঙ্কা আর আশিক দুজনে বাসায় ফিরে আসলো। আশিক বাসায় এসে সোজা বেডরুমে চলে গেল আর বিছানায় শুয়ে লম্বা একটা ঘুম দিল। এদিকে প্রিয়াঙ্কা বাসায় আসা মাত্রই কিচেনে ঢুকে গেল নিজের হাতে সবার জন্য নাস্তা বানানোর জন্য। যদিও বাসায় কাজের মেয়ে প্রতিদিন সবার জন্য নাস্তা বানায়, কিন্তু প্রিয়াঙ্কা কাজের মেয়েকে কাল রাতেই সবকিছু বলে রেখেছিল। এখন থেকে বাসার সব কাজ সে নিজের হাতেই সামলাবে। তাই সকালবেলা কাজে নিয়ে সবকিছু শুধু তাই সকালবেলা কাজের মেয়ে সবকিছু শুধু গুছিয়ে রেখেছিল, আর কোনো রান্না বান্না করেনি। প্রিয়াঙ্কা বাসায় আসার পর প্রিয়াঙ্কা নিজের হাতে সবার জন্য নাস্তা বানায় আর তারপরেই সবাইকে ঘুম থেকে ডেকে তুলে। এদিকে প্রিয়াঙ্কার শ্বশুর মশাই তো প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে প্রিয়াঙ্কা সবার জন্য নিজের হাতে নাস্তা বানিয়েছে। এটা দেখে একদমই অবাক হয়ে প্রিয়াঙ্কাকে বলতে থাকেন, আরে বৌমা, তুমি কেন সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানাতে গেলে? বাড়িতে তো কাজের মেয়ে আছে, তাছাড়া ওদের তো রাখাই হয়েছে তোমার বাড়িতে কাজ করার জন্য। হ্যাঁ বাবা, বাড়িতে তো অনেক কাজ আছে, এখন থেকে না হয় রান্নাটা আমি নিজের হাতেই করব। তাছাড়া শ্বশুরবাড়ির মানুষের জন্য নিজের হাতে রান্না করতে আমার মন্দ লাগবে না। এখন থেকে বাড়ির সবার জন্য আমি নিজের হাতে রান্না করব। বৌমা, তুমি সারাদিন অফিস করবে, তারপর আমার ছেলেকে সামলাবে, তারপর আবার সংসার সামলাতে পারবে তো? বাবা আপনি কোনো চিন্তা করবেন না, মেয়েরা সব পারে। মেয়েরা হলো মায়ের জাত। তাদের দুটো হাত দেখা গেলেও তারা 2 হাতে 10 হাতের কাজ সামলাতে পারে। তাই আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি অফিস সংসার দুটোই একসঙ্গে সামলাতে পারবো। এই বলে প্রিয়াঙ্কা তার শ্বশুরের প্লেটে নাস্তা তুলে দিল আর তারপরেই সে নিজেদের রুমে চলে গেল আশিককে ঘুম থেকে ডেকে তোলার জন্য। কিন্তু আশিক চোখ মেলে তাকাতে পারছে না, তার প্রচন্ড ঘুম পাচ্ছে। আশিক, ওই আশিক, ঘুম থেকে ওঠ। আমি সবার জন্য নাস্তা বানিয়েছি, সবাই একসঙ্গে নাস্তা করব। আসো বাবা, সবাই মিলে নাস্তা করব, সবাই অপেক্ষা করছে। আরে আমি পারবো না এখন নাস্তা করতে। আমার নাস্তা করা চাইতে ঘুমানোটা সবচাইতে বেশি জরুরি। আমাকে এখন ঘুমাতে হবে, প্লিজ এভাবে আমাকে ডাকাডাকি করো না। আমি আরেকটু ঘুমাতে চাই, আমার একটু ভালো লাগছে না, প্লিজ এখান থেকে চলে যাও। দেখো, একদম আমার মেজাজ খারাপ করবে না। আমি সকালবেলা না ঘুমিয়ে এত কষ্ট করে সবার জন্য নাস্তা বানিয়েছি, আর এখন তুমি কিনা বলছো তুমি এখন নাস্তা খেতে পারবে না? কিছুক্ষণ পরে নাস্তা ঠান্ডা হয়ে যাবে। আমি তোমার কোনো কথা শুনবো না, চুপচাপ চলে আসো। এই বলে প্রিয়াঙ্কা আশিককে টানতে টানতে বিছানা থেকে নামিয়ে দাঁড় করালো আর তারপর তাকে আবার নাস্তার টেবিলে নিয়ে গেল। আশিক ঘুমের ঠেলায় চোখ খুলতে পারছে না। প্রিয়াঙ্কা তাকে টেবিলে বসিয়ে দিল। তখনই আশিকের বাবা বলতে লাগলো, বৌমা, ও তো চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে, তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো? তোমার কি মনে হয় ও এখন ঘুম থেকে উঠবে? আপনি কোনো চিন্তা করবেন না বাবা, কুকুরের লেজ কিভাবে সোজা করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তাই আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি নাস্তা করুন, ওর ব্যাপারটা আমি দেখছি। এই বলে প্রিয়াঙ্কা জগ থেকে একটু পানি নিয়ে ওটা আশিকের চোখের উপরে ছিটিয়ে দিল। আশিক একটু নড়েচড়ে উঠল আর বলতে লাগলো, আমি বুঝতে পারছি না আমার উপরে এগুলো কোন ধরনের অত্যাচার শুরু করা হয়েছে, কেন হচ্ছে আমার সঙ্গে এরকম। এই যে মহাশয়, সকালবেলা আমি এত কষ্ট করে নাস্তা বানালাম আর আপনি এখানে পড়ে পড়ে ঘুমাবেন? এটা তো হতে পারে না। আগে নাস্তাটা খেয়ে নিন, তারপর রুমে গিয়ে যতক্ষণ ইচ্ছা ঘুমান, আমি আপনাকে কিছুই বলবো না। কিন্তু আমি আমার পরিশ্রমের ফসল বৃথা যেতে দেব না। এই বলে আশিকের দিকে তার প্লেট বাড়িয়ে দিল। আশিকও তখন বাধ্য হয়ে ঘুম ঘুম চোখ নিয়ে নাস্তা খেতে লাগলো। নাস্তা শেষ হলে আশিক আবার গিয়ে রুমে শুয়ে ঘুমিয়ে পড়ল। আর এদিকে সেদিন ছিল তাদের বৌভাতের অনুষ্ঠান। আপনাদেরকে তো আগেই বলা হয়েছে, আশিকের বাবা নিজের একমাত্র ছেলের বিয়ে বলে কথা। মহা ধুমধামের সঙ্গে তিনি এই অনুষ্ঠান করতে চান। কিছুক্ষণের মধ্যেই পার্লার থেকে মেয়েরা চলে আসে প্রিয়াঙ্কাকে সাজানোর জন্য। যদিও প্রিয়াঙ্কা এত ভারী ভারী সাজ গহনা মেকআপ পছন্দ করে না, কিন্তু তারপরেও বিয়ে বলে কথা, আজ তো একটু সাজতেই হবে।
এদিকে কিছুক্ষণের মধ্যেই তার শ্বশুর মশাই তার রুমে এসে একটা গিফটের প্যাকেট প্রিয়াঙ্কার দিকে বাড়িয়ে দিয়ে বলতে থাকে, বৌমা, এটা স্পেশালি তোমার জন্য আমি লন্ডন থেকে আনছি। গতকাল পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল, তাই তোমাকে দেওয়া হয়নি। একটু আগে পার্সেলটা হাতে পেলাম, খুলে দেখো, আশা করি তোমার ভালো লাগবে। এই কথা শুনে প্রিয়াঙ্কা তার শ্বশুর মশাইয়ের হাত থেকে গিফটের প্যাকেটটা নিল। আর গিফটের প্যাকেট খুলে তো একদম অবাক। এটা তো কোটি টাকার ডায়মন্ড নেকলেস। প্রিয়াঙ্কা অবাক হয়ে তার শ্বশুরের দিকে তাকিয়ে আছে। তখনই তার শ্বশুর তাকে বলতে লাগলো, অবাক হওয়ার কিছু নেই বৌমা, তুমি আমার একমাত্র পুত্রবধূ, আর আমি আমার পুত্রবধূর জন্য এইটুকু তো করতেই পারি। তোমার শাশুড়ি মা বেঁচে নেই, যদি তিনি থাকতেন তাহলে হয়তো তোমাকে তার পছন্দ মতো শাড়ি গয়না দিয়ে সাজিয়ে আনতো। আমি শ্বশুর হিসেবে এইটুকু দায়িত্ব তো নিজের ঘাড়ে তুলে নিতেই পারি। বলো, গহনাটা কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে? আমার অনেক পছন্দ হয়েছে বাবা। আপনার রুচি আছে বলতে হয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই। সেই জন্যই তো তোমাকে আমি আমার পুত্রবধূ হিসেবে পেয়েছি। তা না হলে কি আর তোমার মতো একটা সুন্দরী মেয়েকে নিজের পুত্রবধূ বানাতে পারতাম? কথাটা শুনে প্রিয়াঙ্কা একটু লজ্জা পায় আর মুচকি হাসি দিয়ে নিজের মাথাটা নিচু করে নেয়। প্রিয়াঙ্কার মাথায় হাত রেখে আশিকের বাবা তখন বলতে থাকেন, লজ্জা পাওয়ার কিছুই নেই বৌমা, আমি তোমার আরেকটা বাবা বলতে পারো। তাছাড়া আমার সহায় সম্পত্তি যা কিছু রয়েছে সব কিছু তো তোমাদের দুজনেরই। আর সবচেয়ে বড় কথা, আমি আমার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদটাকে তোমার হাতে তুলে দিয়েছি। তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার সেই মূল্যবান সম্পদটাকে দেখে রেখো। প্রিয়াঙ্কা তখন তার শ্বশুর মশাইয়ের হাত দুটো ধরে বলতে থাকে, আপনি কোনো চিন্তা করবেন না বাবা। আমি যখন কোনো একটা দায়িত্ব নেই তখন সেটা যত্ন সহকারেই পালন করি। আর আমি তো আপনার ছেলেকে বিয়ে করেছি। তার বিবাহিত স্ত্রী, তাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা আমার দায়িত্ব এবং কর্তব্য। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, দেখবেন ইনশাল্লাহ আমি সব কিছু জয় করতে পারবো। তোমার জন্য আমার দেওয়া সব সময় থাকবে, তোমার জন্য আমার দোয়া সব সময় থাকবে। আমি চাই তোমরা দুজন সব সময় খুব ভালো থেকো। রুম থেকে বের হয়ে চলে গেলেন। আর এদিকে প্রিয়াঙ্কাদের বাড়ির মেহমানরাও চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই বৌভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেল। সবাই একসঙ্গে অনেক আনন্দ উল্লাস করলো, সময় কাটালো। দেখতে দেখতে অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। প্রিয়াঙ্কার বাবা, বোন আর আত্মীয় স্বজন সবাই চলে যাবে তখনই প্রিয়াঙ্কার বাবা আশিককে নিজের কাছে ডেকে নিলেন। আর তারপরেই প্রিয়াঙ্কা আর আশিকের হাত দুটো একত্র করে বলতে লাগলেন, দেখো, তোমাদের কাছে আমাদের আর কিছুই চাওয়ার নেই। শুধু এইটুকু কথা বলি, আমাদের বন্ধুত্বের মর্যাদাটা রেখো। যেন এমন না হয় তোমাদের জন্য আমাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়। এটা মনে রেখো প্লিজ। এই বলে প্রিয়াঙ্কাকে আশিকের হাতে তুলে দিয়ে প্রিয়াঙ্কার পরিবারের সবাই সেখান থেকে চলে গেল। আর এদিকে তখন থেকে প্রিয়াঙ্কার ভীষণ মন খারাপ। রাত 11টা বাজে। প্রিয়াঙ্কা মন খারাপ করে বিছানার উপর বসে আছে। আশিকের রুমে এসে দেখে প্রিয়াঙ্কা কান্না করছে। দরজাটা বন্ধ করে প্রিয়াঙ্কার পাশে এসে বসে আর তারপরেই প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কে আবার কি হয়েছে? আমার লক্ষ্মী বউটা কান্না করছে কেন? বাড়ির সবার জন্য খুব মন খারাপ করছে। সবাই আমাকে রেখে চলে গেল। এক দুইজন তো থেকে যেতে পারতো। মন খারাপ করে না, আমরা তো কিছুদিন পর তাদের এখানে আবার ঘুরতে যাব, তাহলে মন খারাপ করার কি আছে? কিন্তু তারপরেও মেয়ে মানুষের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হলে পরিবারের মানুষজনদের পাশে থাকাটা খুব জরুরি। আমি তো আছি তোমার পাশে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর তুমি খুব ভালো থাকবে, শুধু আমার উপর ভরসা রেখো। আমি তো তোমার বাবাকে কথা দিয়েছি তোমাকে ভালোবেসে ভালো রাখবো। আমি আমার কথা রক্ষা করতে যা করতে হয় তাই করব। ও আচ্ছা, তাই বুঝি। তুমি কবে থেকে এতটা দায়িত্ববান হয়ে গেলে? যখন থেকে তোমার জামাই হয়েছি। তাই বুঝি। তাই এই বলেই আশিক প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে প্রিয়াঙ্কার চোখের জল মুছে দেয়। আর তারপর তার কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয়। এভাবেই শুরু হয় তাদের দুষ্টু মিষ্টি একটা ভালোবাসার গল্প। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সমাপ্ত।